নিউ ইয়র্কের টপ বিজনেসম্যান আকরাম চৌধুরী পার্টির আয়োজন করেছে, কারণ সে এখন নিউ ইয়র্কের নাম্বার 1 বিজনেসম্যান। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজ আমাদের এখানে আসার জন্য ধন্যবাদ। আপনারা জানেন আমার কোম্পানি নাম্বার 1-এ পৌঁছে গিয়েছে। এই পর্যন্ত আসার জন্য আমার বন্ধু আকবরকে অনেক ধন্যবাদ জানাই। তাছাড়া আমার কোম্পানির সকল শেয়ার হোল্ডারদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা সবাই আমার কথায় এখানে এসেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তখনই চারপাশ থেকে গুলি চলতে থাকলো। একটা গুলি এসে আকরাম চৌধুরীকে লাগলো। আকরাম চৌধুরী ও তার পরিবারকে গার্ডরা বের হতে বলল। তখনই কিছু আগন্তুক অত্যাধিক বন্দুক হাতে প্রবেশ করলো। কিছু গার্ড এসে আগন্তুকদের আটকানোর চেষ্টা করছে। এইদিকে কিছু গার্ড আকরাম চৌধুরী ও তার পরিবারকে সুরক্ষিতভাবে তাদের বাসায় নিয়ে গেল। এইদিকে আগন্তুকগুলো চলে গেল। আকরাম চৌধুরীর হাতে গুলি লাগাই ডাক্তারকে কল করে নিয়ে আসা হলো তার ট্রিটমেন্টের জন্য। ডাক্তাররা এসে আকরাম চৌধুরীর হাতের গুলি বের করলো এবং তাকে বিশ্রাম নিতে বলল। ব্রেকিং নিউজ, কিছুক্ষণ আগে শহরের টপ বিজনেসম্যান আকরাম চৌধুরীর উপরে কিছু আগন্তুক হামলা করেছে। এই আক্রমণে আকরাম চৌধুরীর ফার্ম হাউসে তার কোম্পানির নাম্বার 1 হওয়ার জন্য যে পার্টির আয়োজন করেছেন সেখানে এই ঘটনা ঘটে। জানা গেছে আকরাম চৌধুরীর হাতে গুলি লেগেছে। তাকে সংরক্ষিত তার বাসায় নেওয়া হয়েছে। আরও তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। এইদিকে আগন্তুক, আকরাম চৌধুরী, তুই প্রতিবারই আমার কাছ থেকে বেঁচে যাস, পরবর্তীতে আর বাঁচবি না। কিছুদিন পর আকরাম চৌধুরী এখন সুস্থ। তিনি এখন তার বন্ধুর সাথে ওই দিনের ঘটনা নিয়ে আলোচনা করছেন। ওই দিনের আক্রমণ সম্পর্কে কোনো খোঁজ পেয়েছো? না, কোনো তথ্য পাইনি। সেই নিয়ে 2বার আমার উপর আক্রমণ হলো। কে করেছে এমন কিছুই বুঝতে পারছি না। আমার গার্ডরাও কোনো খোঁজ পাচ্ছে না। তার উপর পরিবারের সবার সেফটির প্রয়োজন। আমার মনে হয় তোর বেস্ট কিছু সিকিউরিটি লাগবে। তারা তোর এবং তোর পরিবারের সবাইকে সেফলি প্রদান করবে। এমন সিকিউরিটি কোথায় পাবো? এমন একটি সিকিউরিটি এজেন্সি আছে। আচ্ছা, তাহলে ওই এজেন্সির সাথে যোগাযোগ কর। আচ্ছা। সিকিউরিটি এজেন্সি অফিসে। আসসালামু আলাইকুম, এসআই সিকিউরিটি এজেন্সি থেকে বলছি। আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ওয়ালাইকুম আসসালাম, আপনাদের বসের সাথে কথা বলতে চাই। একটু অপেক্ষা করুন স্যার, আমি ফোন লাইন ট্রান্সফার করছি। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি আকরাম চৌধুরী বন্ধু আকবর চৌধুরী বলছি। জি বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? জি, আপনি হয়তো জানেন আকরাম চৌধুরীর ওপর কয়েকদিন আগে কিছু আগন্তুক আক্রমণ করেছিল। জি। তাই আকরামের সুরক্ষার জন্য বেস্ট কিছু সিকিউরিটি প্রয়োজন। আমার জানা মতে আপনাদের সিকিউরিটি সবচেয়ে বেস্ট, তাই আপনাদের বেস্ট কয়েকজন সিকিউরিটি চাচ্ছি। অবশ্যই, কিন্তু আমরা তো একজনের বেশি সিকিউরিটি দিতে পারবো না এই মুহূর্তে। আচ্ছা, কিন্তু একজন সিকিউরিটি কী বা করতে পারবে? ওই একজনই 100 জনের সমান। ওকে। এদিকে আমি নিউ ইয়র্কের একটা চার্চের সামনে দাঁড়িয়ে আছি। একটা মেয়ে গান গাচ্ছে। মেয়েটা দেখতে মায়াবী, সাথে সুমধুর কণ্ঠ, সব মিলিয়ে এক কথায় অসাধারণ। তখনই কে যেন কাঁধে হাত রাখল। হাই, আমি ইউসুফ। তুমি? হ্যালো, আমি রবিউল ইসলাম। অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি তুমি মেয়েটার দিকে তাকিয়ে আছো। কেন? তাকিয়ে থেকে লাভ নেই ভাই, মেয়েটা খুব অ্যাটিটিউড। ও তাই? তুমি বুঝলে কেমন করে? ভাই আর বইল না, আমি ওর পিছনে কিছুদিন ধরে পড়ে আছি, কিন্তু পাত্তা দেয় না। তাই বলছিলাম তাকিয়ে থেকে লাভ নাই। ভালো। তখনই মেয়েটা দেখি চার্চ থেকে বের হচ্ছে। তো ভাই তুমি থাকো, আমি ওর সাথে কথা বলে আসি। হ্যালো মিস, শোনেন। বলেন। আপনাকে আমার ভালো লেগেছে। আই লাভ ইউ। হোয়াট? হ্যাঁ, তোমার এই মায়াবী চোখ আমাকে ঘায়েল করেছে, তাই আই লাভ ইউ। জানতো এখান থেকে যত সব পাগল। তখন আমি বললাম, ওই শুনুন, আপনার ভাইয়া আপনাকে নিতে পাঠিয়েছে। কি? আপনার মতো একটা অসভ্য ছেলেকে আমাকে নিতে পাঠিয়েছে? ওই একদম আমাকে অসভ্য বলবেন না, বলে দিলাম। অসভ্য বলবো না তো কি বলবো শুনি? আর আপনার সাথে আমি যাব না। না গেলে আমার কি, আমি চললাম বলেই আমি গাড়ির দিকে যেতে লাগলাম। তখন মেয়েটা বলল,
আচ্ছা ওয়েট করেন, রেডি হয়ে আসছে। একটু পর মেয়েটা আসলো, তারপর রওনা দিলাম। যেতে যেতে মেয়েটার পরিচয় দিই। মেয়েটা হলো আকরাম চৌধুরীর একমাত্র বোন ইশরাত জাহান মীরা, ওর ডাকনাম মীরা। আকরাম চৌধুরীর বাসায় চলে আসলাম। মীরা নেমে ভিতরে চলে গেল। আমি গাড়ি পার্কিং করতে গেলাম। ভাইয়া ভাইয়া কই তুমি? এই তো এখানে, তুই চলে এসেছিস? হুম, তুমি কেমন আছো? ভালো। আচ্ছা তুই কি ফ্রেশ হয়ে নে। ঠিক আছে, কিন্তু ভাইয়া এই ছেলেটাকে? ও আমার সিকিউরিটি হেড। কেন? না, কিচ্ছু না। আচ্ছা তুই যা, ফ্রেশ হয়ে নে। অন্যদিকে HKR অফিস। ওই চেয়ারটা আমার হওয়ার কথা ছিল, কিন্তু আপনি ওই গল্পের সাথে থাকেন, উত্তর পেয়ে যাবেন। কে এই কোম্পানির প্রধান করে দিলেন? মিস্টার ডি, তুমি কথা ভুলে যেও না, তোমার থেকে বুদ্ধিমান তোমার চেয়ে ভয়ঙ্কর ওর প্ল্যান। ওর জন্যই এই HKR এখনও ঠিক আছে, না হলে অনেক আগে এসব শেষ হয়ে যেত। শুধুমাত্র এই HKRকে এখনও চালিয়ে যাচ্ছে ঠিকভাবে। ওর জন্যই আমাদের এই আতঙ্ক আছে। ওর জন্য কোনো ঝামেলা ছাড়াই নিউ ইয়র্কে এই বেআইনি কাজ করতে পারছি আমরা। এই HKR সংগঠন হলো ডাক নারী পাচার, জঙ্গি হামলা পরিচালনা করে। এদেরকে খোঁজার জন্য ইন্টারপোল গোয়েন্দা সংস্থা তাদের যথার্থ চেষ্টা করছে, কিন্তু এই সংস্থার প্রধান কে বা এই সংস্থায় কে বা কারা পরিচালনা করছে তা এখনো পর্যন্ত জানতে পারি নাই। আপনার কথা মানছি, কিন্তু এই সংস্থার প্রধান আমি হবই। এর জন্য যা করার লাগে তা করব। তোমরা যা ইচ্ছা তাই করো, কিন্তু ওর পিছনে লেগো না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। তার সময়ই বলে দিবে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? এদিকে রবিউল, এদিকে আসো তো। স্যার বলেন। আজকে আমার একটা জরুরি মিটিং আছে এই হোটেলে। ওকে স্যার, আপনি কখন বের হবেন? আমি সকল সিকিউরিটি ব্যবস্থা করছি। 30 মিনিট পর বেরোতে হবে। ওকে স্যার। কিছুক্ষণ পর আকরাম চৌধুরী মিটিংয়ে যাওয়ার জন্য বের হলো। তার মিটিং শেষ করার পর আবার তাকে নিয়ে বাসায় নিয়ে আসা হলো। বাসায় আসার সময় আমার কাজগুলো শেষ করলাম। রাতে ডিনার শেষে ছাদে গেলাম। ছাদে দাঁড়িয়ে আছে, তখন পেছন থেকে কেউ একজন বলল, ওই সিকিউরিটি এখানে কি করেন? পেছনে তাকিয়ে দেখি মীরা। ভাবতেছি কি এত ভাবতেছেন শুনি? ভাবতেছি কি করে আপনাকে নিয়ে এখান থেকে পালানো যায়। কি নয়, হ্যাঁ বললেই হলো আপনি সিকিউরিটি আছে তাই তাকান, না হলে কি? একে আপনি পিছাচ্ছেন কেন? আমাকে নাকি কি করবেন? কি করব? কি বলেন বলেন। মীরা কিছু না বলে আমাকে ধাক্কা দিয়ে চলে গেল। আমি ছাদেই দাঁড়িয়ে আছি। তখন কে যেন ফোন করেছে। ফোন স্ক্রিনে নাম্বার দেখে মুচকি হাসলাম। তারপর তার সাথে কথা বলে নিচে এসে আমার রুমে ঘুমিয়ে পড়লাম। নাস্তার সময়। রবিউল, তুমি কি কোনো কিছুর খোঁজ পেয়েছো? না স্যার, পাইনি, কিন্তু আপনি যা চাচ্ছেন তা মনে হয় কিছুদিনের মধ্যেই পেয়ে যাবেন। তাহলে তো ভালোই। তোমরা কিসের কথা বলছো? না তেমন কিছু না, ওই আমার উপরে যে কে আক্রমণ করছে খোঁজ পেল কিনা। ও, কিন্তু মীরা কই? সকাল থেকে তোকে দেখছি না। ওকে দেখবে কেমন করে? তোমার আদরের বোন তো এখনো ঘুমাচ্ছে। তখনই মীরা নিচে নামতে নামতে বলল, আমাকে নিয়ে কি কথা হচ্ছে শুনি? কিছু না, আয় নাস্তা করে নে। স্যার আমার নাস্তা শেষ, আমি আসছি বলেই আমি নাস্তা করে চলে আসলাম। তারপর কিছু গার্ডদের একজনের ব্যাপারে খোঁজ নিতে বললাম। আর কিছু গার্ডদের আকরাম চৌধুরীর আজকের মিটিংয়ের জায়গায় পাঠিয়ে দিলাম, ওখানের যেন কোনো সমস্যা না হয় তার জন্য। সব কাজ শেষ করে রুমে এসে শুয়ে আছে। তখন মীরা রুমে এসে বলল, ওই আমার সাথে চলেন। আপনার সাথে যাব মানে? কোথায় যাব? আমি শপিং করতে যাব, ভাইয়া আপনাকে নিয়ে যেতে বলল। ও, আমি যেতে পারবো না, আমার কাজ আছে। আমি অন্য একজন গার্ডকে বলে দিচ্ছি, আপনি তার সাথে যান। না, আপনি যাবেন। আমি পারবো না। মীরা চলে গেল। কিছুক্ষণ পর দেখি আকরাম চৌধুরী ফোন করেছে। হ্যালো স্যার, মিটিংয়ে কি কোনো সমস্যা হয়েছে? না, সমস্যা হয়নি। তুই একটা কাজ করো। কি কাজ? মীরা নাকি শপিং করতে যাবে, তুমি ওর সাথে একটু যাও তো। আচ্ছা স্যার। ফোন কেটে দিল। কি আর করার, ওকে নিয়ে শপিংয়ে যেতে হবে। মীরার শপিং শেষ হতে হতে
রাত হয়ে গেল। তারপর বাসায় চলে আসলাম। এভাবেই কেটে গেল কিছুদিন। সকালে গার্ডদের আজকের কাজগুলো বলেছি, তখনই মীরা এসে বলতে লাগলো, ওই শোনেন, ওই কি বলবেন বলেন। আমি কলেজে যাব। তো যান, আমাকে কেন বলছেন? আপনি কি করবেন মানে? আমাকে কলেজে নিয়ে যাবেন? আমি পারবো না। এই সুমন, তুমি ওনাকে কলেজে দিয়ে আসো। না, আপনি নিয়ে যাবেন। পারবো না। ওই, পারবি না মানেটা কি শুনি? আমি বলছি তুই নিয়ে যাবি। এই কি করছেন, ছাড়েন। তাহলে বল, নিয়ে যাবি কলেজে? আচ্ছা, আপনি রেডি হয়ে আসেন। মীরা ঠিক আছে বলে চলে গেল। এই মেয়েটা আবার এত রাখি হলো কি করে? এতদিন তো একদম শান্ত শিষ্ট ছিল। মনে মনে এসব ভাবছি, তখনই কেউ ধাক্কা দিল। স্যার, কোথায় হারালেন? না কিছু না, তোমাদের যেভাবে বললাম সেভাবে কাজ করো। ওকে স্যার। আমি গিয়ে গাড়ি বের করে গাড়ির ভিতরে বসে পড়লাম। কিছুক্ষণ পর মীরা আসলো। আমি ভাবছি পেছনে বসবে, তা না, উনি এসে আমার পাশে বসে পড়ল। এখানে বসলেন কেন? আমার ইচ্ছে তাই। এখন চলেন, কলেজে দেরি হয়ে যাচ্ছে। তারপর গাড়ি ড্রাইভ করে কলেজে পৌঁছালাম। মীরা গাড়ি থেকে নেমে ওর ক্লাসে চলে গেল। আমি গাড়ি পার্ক করে বসে রইলাম। কয়েক ঘন্টা পর মীরা ক্লাস শেষ করে আসলো, সাথে আরও 2জন মেয়ে। আমাকে গাড়িতে বসে থাকতে দেখে একজন বলল, মীরা, এই ছেলেটা কে? উনি হলো ভাইয়ার সিকিউরিটি হেড। ও, আমি সাবিরা। আপনি? রবিউল ইসলাম। ভালো। আর ও হলো মিম। ভালো। আপনি কি এখন বাসায় যাবেন নাকি দেরি হবে? এক্ষুনি যাব। তাহলে তোরা থাক, আল্লাহ হাফিজ। তারপর মীরাকে নিয়ে বাসায় চলে আসলাম। এভাবেই দিনটা কেটে গেল। পরের দিন আবারও মীরাকে কলেজে নিয়ে গেলাম। যথারীতি মীরা ক্লাসে চলে গেল। আমি গাড়িটা পার্ক করে একটা গাছের নিচে বসে ফেসবুক স্ক্রল করছি। তখনই কে যেন বলল, হাই, কেমন আছেন? তাকিয়ে দেখি সামিরা। আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি কি এখানে বসতে পারি? বসেন। ধন্যবাদ। আপনার আজকে ক্লাস নাই? আছে, কিন্তু আসতে দেরি করেছি। আর দেখলাম আপনি এখানে বসে আছেন, তাই পরিচিত হতে আসলাম। ও ভালো। আমরা দুজনে বসে গল্প করছি, তখন মীরা এসে বলল, গাড়ি বের করেন, বাসায় যাব। কেন? এখনও তো আপনার ক্লাস শেষ হয়নি। গাড়ি বের করতে বলেছি, গাড়ি বের করেন। আচ্ছা, তো সামিরা, জি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি পার্কিং স্লট থেকে গাড়ি বের করে নিয়ে আসলাম। তারপর বাসার দিকে রওনা দিলাম। মীরা চুপচাপ বসে আছে, আর ওর গাল দুটো লাল টমেটোর মতো লাল হচ্ছে। আমি গাড়ি ড্রাইভ করতে লাগলাম। তখন মীরা বলল, মেয়েদের সাথে অত কিসের কথা শুনি? মানে? কিছু বোঝেন না তাই না? কলেজে স্বামীরার সাথে এত কি কথা বললেন শুনি? এত রাখছেন কেন? ওই তো আগে এসে কথা বলতে লাগলো। কথা বলতে আসছে তাই বলে আপনাকে হেসে হেসে কথা বলতে হবে নাকি? একজন কথা বলতে আসলে কথা বলতে হবে না? না, বলা যাবে না। আমি আর কিছু বললাম না। মীরা এদিকে বকবক করেই যাচ্ছে। নামেন, বাসায় এসে গেছি। মীরা আমার দিকে রাগী চোখে তাকিয়ে চলে গেল। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। রাতে রুমে শুয়ে আছি, তখনই কে যেন ডাকছে। দরজা খুলে দেখি আকরাম চৌধুরী দাঁড়িয়ে আছে। স্যার, আপনি এখানে? কিছু বলবেন? আমাকে আর্জেন্ট একটা কাজে যেতে হবে, তুমি চলো। আচ্ছা স্যার, আপনি একটু ওয়েট করেন, আমি রেডি হয়ে আসছি। তারপর আকরাম চৌধুরীর বলা জায়গায় চলে আসলাম। আকরাম চৌধুরী একটা জঙ্গলে একটা বাড়ির সামনে আসলেন। সে আমাকে বাইরে দাঁড় করিয়ে ভিতরে চলে গেলেন। কিছুক্ষণ পর তিনি আসলেন। চলো, এবার কাজ শেষ। ওকে স্যার। তারপর বাসায় আসলাম। সকালে ফোন কলের আওয়াজে ঘুম ভাঙল। আমি ফোন রিসিভ করলাম ওপাশ থেকে। হ্যালো, কে? বেটার নাম্বার দেখ। আমি নাম্বার চেক করে দেখি আঙ্কেল ফোন করেছে। আঙ্কেল কেমন আছেন? ভালো, তুমি? ভালো। যে জন্য ফোন দিলাম তোমার সন্দেহই ঠিক। মানে? তুমি বলেছিলে না। তাহলে আঙ্কেল এবার খেলা জমবে। আচ্ছা বাই, আমার কাজ আছে। ওকে। আমি একটা মুচকি হাসি দিলাম। তারপর ফ্রেশ হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে নাস্তা করে নিলাম। আজকে আকরাম চৌধুরীর একটা মিটিং আছে, সেখানে যেতে হবে, তাই তার সকল সিকিউরিটি চেক করে নিলাম।
কিছুক্ষণ পর আকরাম চৌধুরী এলো, তাকে নিয়ে সেখানে গেলাম। আকরাম চৌধুরী ভিতরে চলে গেল। আকরাম চৌধুরী মিটিং শেষ করে বাসায় চলে আসলো। আজকের দিনটা কেটে গেল। পরের দিন সকালে মীরাকে নিয়ে কলেজে যাওয়ার সময় মীরা বলল, আপনি কলেজে গিয়ে কোনো মেয়ের সাথে কথা বলবেন না, ওকে? আমি আবার কোন মেয়ের সাথে কথা বললাম? ন্যাকা খোক্কা মনে হয়, কিছুই বোঝে না। তাহলে কি কাল স্বামীরার সাথে আপনার ভূত কথা বললো? আমার ভূত কথা বলতে যাবে কেন? আজব। তাছাড়া আমি মেয়েদের সাথে কথা বললে আপনার কি? হ্যাঁ, আমার অনেক কিছু, তা আপনার জানতে হবে না? আপনি কোনো মেয়ের সাথে কথা বলবেন না। আপনার কথা শুনবো কেডা? আবার কোনো মেয়ের সাথে কথা বলতে দেখি। তারপর কি? তখনই কলেজে চলে আসলাম। মীরা গাড়ি থেকে নেমে চোখ রাঙিয়ে চলে গেল। আমি গাড়ি পার্ক করে গাছের নিচে বসে আছি। তখনই কে যেন বলল, হাই। তাকিয়ে দেখি একটা মেয়ে। হ্যালো, কিছু বলবেন? এখানে অনার্স ফার্স্ট ইয়ারের ক্লাস কোনটা? আসলে আমি এখানে নতুন, তাই বলতে পারবো না ক্লাস কোনটা। ও আপনি অন্য কাউকে জিজ্ঞাসা করে নিন। ঠিক আছে। আর আপনার নাম কি? রবিউল ইসলাম। আমি নিশাদ। হো, নাইস নেম। ধন্যবাদ। তারপর মেয়েটা চলে গেল। আমি বসে ফেসবুকিং করছি। তখনই কে যেন এসে আমার কলার ধরে টান দিল। আমি সামনে চেয়ে দেখি মীরা। মীরা কলার শক্ত করে ধরে বলতে লাগলো, তোকে বলেছি না কোনো মেয়ের সাথে কথা বলবি না, তাও তুই কথা বলবি না। কি হলো বল? আমি মেয়েদের সাথে কথা বলবো, তাই আপনার কি? আর আমাকে কোনো সময় আপনি, কোনো সময় তুই বলছেন কেন? না, তুই কোনো মেয়ের সাথে কথা বলবি না, আর আমার যা ইচ্ছা তাই বলবো, তাতে তোর কি শুনি? আর গাড়ি বের কর, বাসায় যাব, তারপর তোর ব্যবস্থা করতেছি। ঠিক আছে, কিন্তু কলার তো ছাড়েন। তারপর মীরাকে নিয়ে বাসায় চলে আসলাম। মীরা ওর রুমে চলে গেল। অন্যদিকে, না, এভাবে হবে না। ওকে ভালোভাবে বললাম, কিন্তু ও তা শুনলো না। এবার অন্যভাবে চেষ্টা করতে হবে। বস, এখন কি করবেন তাহলে? ওর কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে হলে আমাকে ওর কাছের মানুষের সাহায্য লাগবে। তারপর জ্যাক বলল, কিন্তু ওনার লোক আপনাকে কেন সাহায্য করবে? করবে, দেখ এবার কি করি। এভাবেই কিছুদিন চলে গেল। এ কদিনে মীরা আমাকে কোনো মেয়ের সাথে কথা বলতে দেখেছে তো আমার অবস্থা খারাপ করে দিয়েছে। সকালে নাস্তার টেবিলে বসে আছি, তখন মিসেস চৌধুরী বললেন মীরাকে খাবার জন্য ডাকতে। আমি মীরার রুমের দরজায় নক করলাম। মীরা বলল, দরজা খোলা আছে, ভিতরে আসেন। আমি ভিতরে গেলাম। ভিতরে গিয়ে যা দেখলাম তার জন্য প্রস্তুত ছিলাম না। মীরা শাড়ি পরছে, আমি ওর দিকে তাকিয়ে আছি। ওর পেট বের হয়ে আছে, ওর নাভিটা দেখতে যে কি সুন্দর লাগছে। আমি ওর দিকে এতই মগ্ন ছিলাম যে মীরা কখন আমার কাছে চলে আসছে বুঝতেই পারিনি। কি দেখছেন অমন করে? না না না, কিছু না। আপনাকে নিচে খেতে ডাকছে। যাবই তো, তার আগে এখানে কিছু খাবো। কি খাবেন? মীরা আমার হাতটা ধরে ওর কোমরে রাখলো। হাত রাখার সাথে সাথে শরীর ভাইব্রেট করে উঠল। মীরা আমার মাথা আঁকড়ে ধরে 4 ঠোঁট এক করে নিল। 5 মিনিট পর ছাড়লো। দুজনে হাঁপাচ্ছি। কি কেমন লাগলো? একদম ভালো না বলেই নিচে চলে আসলাম। একটু পর মীরা আসলো। তারপর খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলাম। তখন ফোন টিং টিং করে বাজছে। ফোন হাতে নিয়ে দেখি আঙ্কেল ফোন করেছে। আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো আঙ্কেল, বলো। তুই একটু এই রেস্টুরেন্টে আয়, তোর সাথে কথা আছে। আচ্ছা, আসতেছি। তারপর রেডি হয়ে আঙ্কেলের বলা রেস্টুরেন্টে যাওয়ার জন্য রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে গেলাম। আঙ্কেল দেখি বসে আছে। আঙ্কেল কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? ভালো আছি। তা এত জলদি এখানে আসতে বললেন কেন? এখানে আসতে বললাম কারণ। কি কারণ? এই নাও। এটা দিয়ে কি হবে? এখানে এই চক্রের সদস্যদের তালিকা আছে, কিন্তু কি আঙ্কেল? কিন্তু ওই চক্র কে কে পরিচালনা করছে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। আচ্ছা, আপনি খোঁজ করেন আরও। ওরা আমার হাত থেকে বেঁচে আর কয়দিন থাকবে? ঠিক আছে, এখন আমি যাই। আচ্ছা। তারপর ওখান থেকে চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিচে গেলাম। নিচে যেতেই আকরাম চৌধুরী বলল,
তারপর ওখান থেকে চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিচে গেলাম। নিচে যেতেই আকরাম চৌধুরী বলল, রবিউল কই ছিল এতক্ষণ? স্যার একটু বাইরে গিয়েছিলাম। ঠিক আছে, এখন আমরা একটা কাজ করো। কি কাজ স্যার? এই ফাইলটা নাও, এটা আমার বন্ধু আকবরের কাছে দিয়ে আসো। আচ্ছা স্যার। তখনই কোথা থেকে মীরা এসে বলল, ভাইয়া আমিও আঙ্কেলের বাসায় যাব। আচ্ছা তাহলে রবিউলের সাথে যা। আচ্ছা ভাইয়া। তারপর মীরাকে নিয়ে আকবরের বাসায় গেলাম। বাসার ভিতরে গিয়ে, আরে মীরা মামুনি যে। কেমন আছেন আঙ্কেল? ভালো, তুমি কেমন আছো? ভালো আছি। আন্টি কই? রান্নাঘরে মনে হয়। ও, তাহলে আমি আন্টির সাথে দেখা করে আসি। আচ্ছা যাও। মীরা রান্নাঘরে গেল। এই নিন, এটা স্যার দিয়েছে। দাও। আকবরের বাসা থেকে আস্তে আস্তে রাত হয়ে গেল। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর পেন ড্রাইভ ওপেন করলাম। লিস্টের মধ্যে কয়েকজনের তথ্য আমি একজনকে পাঠিয়ে দিলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর হালকা নাস্তা করে মীরাকে নিয়ে কলেজে পৌঁছে দিলাম। কলেজ শেষ করে ওকে নিয়ে বাসায় চলে আসলাম। এভাবেই দিনটা কেটে গেল। রাতে ডিনার শেষ করে ছাদে গেলাম। ছাদের এক কোণে দাঁড়িয়ে নির্মল বাতাস অনুভব করছি। তখন মীরা এসে পাশে দাঁড়ালো। দুজনে নীরব হয়ে দাঁড়িয়ে আছে। তখন মীরা বলল, আপনার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বলেন? আসলে বলেন, কি বলবেন? আসলে কিভাবে শুরু করব বুঝতেছি না। কিছু কি বলবেন? আর না বলে থাক, আমি ঘুমাবো এখন। না 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 না, বলছি। বলেন। আসলে আপনাকে যেদিন প্রথম দেখেছি সেদিন থেকে আপনাকে আমার ভালো লাগে। যখন জানতে পারলাম আপনি এখানে থাকবেন তখন আমি অনেক খুশি হয়েছিলাম। আপনি যখন অন্য কোনো মেয়ের সাথে কথা বলতেন তখন আমার মনে হতো কে যেন আমাকে আমার থেকে ছিনিয়ে নিচ্ছে। তাই আপনাকে কোনো মেয়ের সাথে কথা বলতে মানা করতাম। আমি আপনার সাথে কথা বলতে চাইতাম, কিন্তু আপনি তো আমার সাথে কথাই বলতেন না। তাই নানা অজুহাত দেখিয়ে আপনার সাথে কথা বলতে চাইতাম। আমি এটা বলতে চাই যে আমি আপনাকে অনেক অনেক ভালোবেসে ফেলেছি। কি হলো, ওভাবে তাকিয়ে আছেন কেন? দেখো মীরা, এটা তোমার আবেগ, যা কিছুদিন পর চলে যাবে। না 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 না, এটা আমার আবেগ না, আমি আপনাকে সত্যি খুব খুব ভালোবাসি। ভালো, অনেক রাত হয়েছে, এবার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো বলেই আমি চলে আসতেছিলাম। তখন আমি মীরার দিকে তাকিয়ে মুচকি হাসলাম। তারপর রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। ভালো করে তাকিয়ে দেখি একটা মেয়ে বুকের উপর শুয়ে আছে, মুখটা চুল দিয়ে ঢাকা। আমি আস্তে আস্তে মেয়েটার মুখ থেকে চুলগুলো সরিয়ে দিলাম। এ তো দেখি মীরা। মীরাকে এভাবে ঘুমন্ত অবস্থায় দেখতে খুবই সুন্দর লাগছে। মীরার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ডাক দিলাম, মীরা, মীরা, এই মীরা। ওহ, যাও তো, আমি এখন থেকে ঘুমাতে দাও। মীরা। কি হলো, এভাবে ধাক্কাচ্ছেন কেন শুনি? তুমি এখানে কেন? আমার ঘুম পেলে তাই রাতে এসে এখানে ঘুমিয়ে পড়েছি। এখানে ঘুমাতে হবে কেন? তোমার রুম নাই? আমি কোথায় ঘুমাবো এই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? আমার যেখানে ইচ্ছা আমি সেখানে ঘুমাবো, তাতে আপনার কি শুনি? না, ঠিক আছে, এবার তুমি তোমার রুমে যাও, আমি ফ্রেশ হব। যাব, কিন্তু তার আগে আমাকে একটা পাপ্পি দেন। না না, বের হও বলছি আমার রুম থেকে। না, আগে পাপ্পি দেন, তারপর বের হব। আমি জোর করে মীরাকে বের করে দরজা নক করে দিলাম। মীরা বাহির থেকে বলতে লাগলো, শয়তান, খবিশ, বানর, তুই একবার বের হ, তারপর তোকে দেখাচ্ছি মজা। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। সকালে নাস্তার টেবিলে, শোন, সবাই আজকে নাসির খানের ছেলের এঙ্গেজমেন্টে সেখানে আমাদের সবাইকে আমন্ত্রণ করেছে। ওখানে আমাদের সবাইকে যেতে হবে। রবিউল, তুমি আমাদের যাওয়ার ব্যবস্থা করো। ওকে স্যার। তারপর যাওয়ার সকল ব্যবস্থা করলাম। ওখানে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। আকরাম চৌধুরী সকলের সাথে কুশল বিনিময় করলেন। কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হলো। নাসির খানের ছেলের এঙ্গেজমেন্ট শেষ। তখনই কে যেন এসে আকরাম চৌধুরীকে
কোথাও নিয়ে যাচ্ছে, সাথে আমিও যাচ্ছি। আকরাম চৌধুরীকে একটা রুমে নিয়ে গেল, আমিও ভিতরে যাচ্ছি। তখন গার্ড আটকালো। এখানে বাইরের লোক যাওয়া নিষেধ। আমি বাইরে দাঁড়িয়ে আছি, এদিকে ভেতরে। আকরাম চৌধুরী ভিতরে প্রবেশ করে দেখে তার সকল বিজনেস পার্টনাররা বসে আছে। আকরাম, আয় বস এখানে। তোর সাথে অনেক দিন হলো দাবা খেলা হয় না, আজকে এক রাউন্ড হয়ে যাক। ওকে। তারপর দাবা শুরু হলো। আকরাম, তোকে যা বলেছিলাম তা নিয়ে তুই কি ভাবলি? তুই কি এটাকে হাতের মুয়া পেয়েছিস যে তুই চাইলি আর পেয়ে যাইলি? তার মানে তুই রাজত্ব তুই আমাকে দিবি না? রাজত্ব? তোকে আগেও বলেছি, এবারও বলছি, ভালোই ভালোই রাজত্ব আমাকে দিয়ে দে, না হলে এখন যেভাবে হারতেছিস ঠিক সেইভাবে শেষ হয়ে যাবে। আকরাম চৌধুরী আর কিছু না বলে সেখান থেকে উঠে চলে আসলো। রবুল, আমাদের সকলে যাওয়ার ব্যবস্থা করো। স্যার, এত রাতে যাওয়া ঠিক হবে না, তার ওপর চুরুলি কেরাম পার হয়ে যেতে হবে। ওই জায়গাটা খুবই ভয়ঙ্কর, সাথে মানুষগুলো, তাই কালকে সকালে বের হলে ভালো হবে। আচ্ছা। ওকে স্যার, তাহলে আমি হোটেল বুক করছি আজকে থাকার জন্য। ওকে। তারপর দিন সকালে আমরা রওনা দিলাম। হঠাৎ অন্যদিকে, ওকে শেষ করে দে। ড্যাড, তোমাকে বলতে হবে না, ওদের যাওয়ার পথেই ওরা শেষ হয়ে যাবে। তাহলে তো ভালোই, হা 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 হা। এদিকে হঠাৎ করে আমাদের সামনের গাড়িটা ব্লাস্ট হয়ে গেল। চারদিক থেকে বন্দুক, কুড়াল আরও নানা অস্ত্র হাতে আমাদের ঘিরে ধরল। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? এদিকে হঠাৎ করে আমাদের সামনের গাড়িটা ব্লাস্ট হয়ে গেল। চারদিক থেকে বন্দুক, কুড়াল আরও নানা অস্ত্র হাতে আমাদের ঘিরে ধরল। গাড়ি থেকে বের হব এমন সময় কে যেন পিঠে আঘাত করলো। আমি মুখ থুবড়ে পড়ে গেলাম। ওদের মধ্যে কয়েকজন সবাইকে জোর করে নিয়ে যাচ্ছে। তখন উঠে ওদেরকে মারতে লাগলাম। ওরা সংখ্যায় অনেকজন, আর আমি একা। এক এক করে সবাইকে মারতে থাকলাম। অবশেষে সব কটাকে মেরে শেষ করলাম। তারপর ওনাদের নিয়ে বাসায় চলে আসলাম। রাতে মিটিং রুমে। আমাদের সম্পর্কে না জানা মানুষের থেকে আমাদের সম্পর্কে জানা মানুষ অনেকগুলো এখন আমাদের শত্রু। এরা খুবই ভয়ঙ্কর এবং আমাদের চুপ থাকাই ভালো। আমরা এখন ওদের সাথে পারবো না। হ্যাঁ, চুপ থাকেন, যাতে তারা আমাদের একেবারে চুপ করে দিতে পারে। তুমি কি বলতে চাচ্ছ? স্যার, সকালে নাস্তায় 20-এর বেশি ছিল, এখন ডিনারে কেউ নাই, এখন তারা মৃত। স্যার, এটা আলোচনা করার সময় নয়, এটা সিদ্ধান্ত নেওয়ার সময়। নতুন অফিস খুলেছেন, পার্টি আয়োজন করেছেন, তার নামে তাদের ইনভাইট করেন, বা আপনার বোনের এঙ্গেজমেন্টের জন্য তাদের আমন্ত্রণ জানান। ওরা যেহেতু আপনাকে দাওয়াত দিয়েছিল, আপনিও ওদের দাওয়াত দিয়ে হিসাব সমান করে নিন। বেশি দিন ব্যথা নিয়ে চলা ঠিক নয় স্যার। ওর সম্পর্কে কি জানো তুমি? রবুল, তুমি যাও। ওকে স্যার। আকরাম চৌধুরী ও আকবর চৌধুরী কথা বলছে। বাবা যখন এই সাম্রাজ্যের দায়িত্ব আমাকে দেন এবং বলেন একটা সঠিক সিদ্ধান্ত তোমাকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে, আবার একটা ভুল সিদ্ধান্তে এই সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে, তাই সিদ্ধান্ত নেওয়া আগে সাবধান। তুমি কি করতে চাচ্ছ? আকরাম চৌধুরী এবার তার ফোন বের করে নাসির খানকে ফোন করে। হ্যাঁ আকরাম, বলো। বাবা যখন নেয় তখন এই সাম্রাজ্যের কি প্রয়োজন? ভালো সিদ্ধান্ত। একেবারে কি ছেড়ে দিবে? আমার কথা বাদ দাও, তোমার ছেলে মেয়ে তো আমাদের পরিবারের অংশ, তাদেরকে এটাকে এড়িয়ে যেতে দাও। ওকে। তুই কি করতে চাচ্ছিস কিছু তো বুঝতে পারছি না। রবিউলকে ডাক দে। কিছুক্ষণ পর। স্যার, কিছু বলবেন? আগামী সপ্তাহে আমার বোনের এঙ্গেজমেন্ট, শিডিউল তৈরি হোক। ওকে স্যার। এঙ্গেজমেন্টের দিন আকরাম চৌধুরীর বিজনেস পার্টনার হাবিবের ছেলে হাসিবের সাথে মীরার এঙ্গেজমেন্ট ঠিক করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে মীরা আর হাসিবের এঙ্গেজমেন্টটা হয়ে গেল। মীরা অশ্রুসিক্ত চোখে আমার দিকে তাকিয়েছিল। এঙ্গেজমেন্টের কিছু সময় পর নাসির খান ও তার 2 ছেলে এসেছে। তাদের সাথে আকরাম চৌধুরী কথা বলছে। তো আসো, দাবা খেলা যাক। ওকে। বাবা তোমাকে অনেক পছন্দ করতো। তার মৃত্যু যে আমি খুব কষ্ট পেয়েছি। আচ্ছা, তাহলে বাবাকে শেষ দেখা দেখতে আসলে না কেন? তুমি তো জানোই বিজনেস নিয়ে কত ব্যস্ত থাকি। তা ঠিক।
এদিকে নাসির খানের ছেলে রাকিবের ফোনে একটা মেসেজ আসে। তা দেখে সে বাইরে চলে যায়। তার কিছুক্ষণ পর নাসির খানের ছেলে রকির ফোনে কল আসে, যা পিক করতে সে বাইরে চলে যায়। কিছুক্ষণ আগে রাকিব তার ফোনে আসা মেসেজের ঠিকানায় দেখে একটা বাগানে চলে যায়। সেখানে সে একজনকে দেখে চমকে ওঠে। তুই হ্যাঁ আমি। তুই এখানে কেন? তোকে মারতে এসেছি। বলে আগন্তুকটি রাকিবকে গুলি করে মেরে ফেলে। এবার আগন্তুকটি রাকিবের ফোন বের করে রকিকে ফোন করে এখানে আসতে বলে। একটু পর রকি এখানে এসে পৌঁছায়। এরপর তার ভাইকে মৃত অবস্থা পড়ে থাকতে দেখে সে ঘাবড়ে যায় এবং সে এখান থেকে দৌড়ে চলে যেতে নেয়। তখন এই আগন্তুক রাকিবের সামনে আসে এবং তার হাতে থাকা তলোয়ার দিয়ে এক আঘাতে রাকিবের মাথা আলাদা করে দেয়। অন্যদিকে আকরাম চৌধুরী ও নাসির খান। আচ্ছা, তো ছেলেরা মারা যাওয়ার পর তুই এই বিজনেস দিয়ে কি করবি? মানে বলে সে পিছনে তাকায়। সে তার দুই ছেলেকে কাউকেই দেখতে পায় না। রাকিব, রকি। লেটস স্টার্ট দ্য ওয়ার। এই বলে নাসির খানকে মেরে ফেলে। এরপর থেকে শুরু আকরাম চৌধুরীর তাণ্ডব। সে নাসির খানের সকল বিজনেস নিজের করে নেয়। অন্যদিকে স্যার নাসির খানকে আকরাম চৌধুরী মেরে ফেলেছে আর নাসিরের সকল বিজনেস নিজে কবজায় করে নিয়েছে। আকরামকে শেষ করে দে, ওর মৃতদেহ আমার চাই। ওকে স্যার। এদিকে আকরাম চৌধুরী তার বিজনেস আরও বিস্তৃত করছে। অন্যদিকে ডেভিডের লোক আকরাম চৌধুরীকে শেষ করে দেওয়ার জন্য প্ল্যান করছে। তার জন্য তারা আকরাম চৌধুরী বিজনেস পার্টনার হাবির সাথে কথা বলছে। তোমরা কারা আর আকরাম চৌধুরীকে মারতে চাইছো? কে পাঠিয়েছে? এত কিছু আপনাকে জানতে হবে না, আমাদের ডেভিড পাঠিয়েছে। ডেভিড? হ্যাঁ ডেভিড। আপনি যদি আমাদের কথা মতো চলেন তো ভালো, না হলে কি হবে আপনি ভালো করে জানেন। আপনার কাজ হলো আকরাম চৌধুরীর সকল তথ্য আমাদের দিবেন। ওকে। এইদিকে আপনার কফি। ধন্যবাদ। আমার কিছু বলার ছিল। বলো। রবিউল আমাদের সিকিউরিটি। ও যদি সিকিউরিটি না হয় আমাদের পরিবারের সদস্য তো তাহলে কেমন হতো? তুমি কি বলতে চাইছো? মীরা আর রবিউলকে অনেক ভালো মানাতো যদি ওদের বিয়ে দেন। এটা শুধু আমার ইচ্ছা, বাকি আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। ডেভিডের লোক। কালকে আকরাম চৌধুরী একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, এটাই আমাদের একটা সুযোগ। আমাদের ওখানে যেতে হলে কিছু সিকিউরিটি লেয়ার অতিক্রম করতে হবে। ওকে। তোমরা সবাই প্রস্তুতি নাও। ওকে বস। রবার্ট ডেভিডকে ফোন দেয়। রবার্ট, কি খবর বল? স্যার, কালকে আকরাম চৌধুরী একটা অনুষ্ঠান আয়োজন করেছে, তাতেই ওকে শেষ করে দেব। গুড। সাবধান, আকরামকে দিয়ে বিশ্বাস নেই। ওকে স্যার। পরের দিন লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনার সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ। এখন আমাদের মাঝে আসছেন HR কোম্পানির CEO আকরাম চৌধুরী ও তার পরিবার। আমাদের এখানে একটা কারণের জন্য আসতে বলা হয়েছে, তা হলো আজ থেকে আমি আর আমার কোম্পানি পরিচালনা করব না। এখন থেকে এই কোম্পানি পরিচালনা করবে আমার ছোট বোন মীরা চৌধুরী। ভাইয়া আমাকে এত বড় একটা কোম্পানির দায়িত্ব দিয়েছেন, আমি আশা করি তা পালন করতে পারবো। আর আপনাদের সাথে এই সুন্দর মুহূর্তে একজনের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। সে আমার পাশে থাকলে আমি এই বড় দায়িত্ব খুব ভালোভাবেই পালন করতে পারবো, এটা আমার বিশ্বাস। আর সে হলো রবিউল। রবিউল, প্লিজ কাম। রবিউল আমাদের পরিবারে অনেক সাহায্য করেছে, এমনকি আমার জীবনও বাঁচিয়েছে। রবিউল মানে আমার কাছে বিশ্বাস, শক্তি আর সাহস। স্যার, শুধু ওগুলোই? আমি মানে কি ভয় নয়? আমাকে কি ভয় পাওয়া উচিত নয়? এই কি বলছিস তুই? গার্ডের কথা শেষ না হওয়ার আগেই ওকে গুলি করে মেরে ফেললাম। একে একে সকল গার্ডকে মেরে ফেললাম, সাথে আকরাম চৌধুরীর কিছু বিজনেস পার্টনারকেও। আমার এমন করে মানুষ মারতে দেখে আকরাম চৌধুরী ভয় পেয়েছে, তা তার মুখে স্পষ্ট দেখা যাচ্ছে। আর মীরা আমার দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। স্যার, বলেছিলাম না আমাকে ভয় পাওয়া উচিত? অন্যদিকে রবার্টের দলবল নিয়ে আকরাম চৌধুরীকে মারার জন্য আসছে।
এসে দেখে অনুষ্ঠানের চারিদিকে মানুষ মরে পড়ে আছে, আর একজন তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, মাথাটা নিচু করে। কে দাঁড়িয়ে আছে তা বোঝা যাচ্ছে না। রবার্ট ও ওর লোকজন আস্তে আস্তে এগোচ্ছে। আগন্তুক তার মাথাটা যখন উঠালো, আগন্তুককে দেখে রবার্টের হাত থেকে আর্মস পড়ে যায়। রবার্ট ভয়ার্তভাবে ওর লোকেদের আগন্তুককে মারতে বলে, কিন্তু তার লোকগুলো কেউই রবার্টের কথা না শুনে আর্মস ফেলে পালাতে থাকে, যেন তাদের সামনে মৃত্যুর দেবতা হাজির হয়েছে। ডেভিডকে ফোন দিয়ে বলতে থাকে, স্যার সে বেঁচে আছে। কে? সে বেঁচে আছে। কে? শ্যাডো। এটা বলার সাথে সাথে রবার্টের মাথা আলাদা হয়ে যায় তার শরীর থেকে। কিরে, নাম শুনেই চমকে গেলি? এখন তো শুধু তোর ভাইকে শেষ করেছি, এবার তোকে শেষ করব। খুব শীঘ্রই দেখা হচ্ছে। এদিকে আকরাম চৌধুরী ও তার বোনকে বন্দি করে রাখা হয়েছে একটা সিক্রেট বেইজে। ডেভিড, জঙ্গিদের শেষ আমাদের টিম করেনি, অন্য কেউ করেছে, এবং তাদের থেকে আমাদের ইনফরমেশন কালেক্ট করেছে। ও কিভাবে ফিরে আসলো? ওকে তো মেরে ফেলা হয়েছে। না, ওকে মারতে পারেনি। ওর পরিবর্তে অন্য একজনকে মেরে তাকে শ্যাডো হিসেবে উপস্থাপন করেছে ওই জ্যাক। জ্যাককে শেষ করে দে, আর শ্যাডোয়ের সম্পর্কে সকল তথ্য বের কর। শ্যাডো হলো এখন বাংলাদেশ আর্মির বেস্ট মেজর। ওই আমাদের জঙ্গি প্ল্যান নষ্ট করেছে এবং ও এখন আমাদের টার্গেট করেছে। যেভাবেই হোক ওই শ্যাডোকে শেষ করতে হবে। এদিকে সিক্রেট বেজে। লিমন, ওদের খাবার দাও। ওকে স্যার। স্যার, এরা তো সকালের খাবারই খায়নি। কি ম্যাডাম, ধ্যানে বসেছেন নাকি? খাবার খেয়ে নিন। তাছাড়া আপনাদের মতো মানুষের জন্য সহজ না এভাবে বন্দি অবস্থায় থাকা। খাবো না কিছুই। ওই কি মানুষ নাকি মানুষ নামের জানোয়ার? কিভাবে মানুষগুলোকে মেরে ফেললো? ও কিসের সাথে কাজ করে? জঙ্গি নাকি? আপনি স্যারের সম্পর্কে একটা খারাপ কথা বলবেন না। ও আচ্ছা, আপনার স্যারের সম্পর্কে কিছু বলা যাবে না? বিশ্বাসঘাতক, মানুষ নামে কলঙ্ক। ভালোভাবে কথা বলুন। কি জানেন রবিউল স্যারের সম্পর্কে? হ্যাঁ, যে ওনাকে জানোয়ার বিশ্বাসঘাতক বলছেন। বিশ্বাসঘাতক জানোয়ার তো আপনার ভাই, সকল ইল্লিগাল কাজের মাস্টার মাইন্ড। মানে কি বলছেন? মানে জানতে হলে আপনাকে একটা অতীত জানতে হবে। ফ্ল্যাশব্যাক। আর্মি হেডকোয়ার্টার। আর সন্ধ্যায় আর্মি হেডকোয়ার্টারে ইমেইলে একটি ভিডিও ফুটেজ এসেছে। সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকায় কিছু জঙ্গি সাধারণ মানুষের জিম্মি করে রেখেছে। জঙ্গিদের ভাষ্যমতে সেখানে 100-র অধিক মানুষ জঙ্গিদের হাতে জিম্মি রয়েছে। আর্মি বড় অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানের সাথে মিটিং করছে। কর্নেল সাহেব, জঙ্গিরা কী চেয়েছে? স্যার, জঙ্গিরা ড্রাগস, ইলিগাল আর্মস ও নারী পাচারকারী ডেভিডকে জেল থেকে মুক্ত করার জন্য দাবি জানিয়েছে। ও নো, ও তো খুব ভয়ঙ্কর অপরাধী, ওকে মুক্ত করা যাবে না। স্যার, কিন্তু আমাদের তো সাধারণ মানুষদের বাঁচাতে হবে। কিন্তু তার জন্য সেখানে মিশন করতে হবে। কিন্তু এই কঠিন মিশন করার মতো অফিসার দেখছি না। আছে স্যার। সে কে কর্নেল? হি ইজ ইউর আর্মি সিক্রেট কমান্ডো। হি স্পেশালিস্ট ফর অল আর্মস। হি কোড নেম ইজ মনস্টার। মনস্টার? ইয়েস স্যার, মনস্টার আমার মতো ওই একজন যে কিনা এই মিশন কমপ্লিট করতে পারবে। ওকে, তাহলে মনস্টারকে এই মিশনে দায়িত্ব দেওয়া হোক। ওকে স্যার। এদিকে মনস্টার। Boys, this mission is very critical, so no mistake this mission. ইয়েস স্যার। ওকে, এটা হলো জঙ্গিদের এরিয়ার ব্লুপ্রিন্ট। জঙ্গিরা মাঝখান 3 তলা বিশিষ্ট পুরাতন বাড়িতে রয়েছে। আমরা চারিদিক থেকে আক্রমণ করব। টিম বি, তোমরা ডান পাশ থেকে প্রবেশ করবে। টিম সি, তোমরা বাম পাশ থেকে প্রবেশ করবে। টিম ডি, তোমরা বাড়ির চারপাশে যতই জঙ্গি থাকে তাহলে ওদের কিল করবে। আমার টিম নিয়ে সামনে থেকে আক্রমণ করছি। ইয়েস স্যার। মনস্টার তার টিম নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো। একে একে সব জঙ্গিদের মারতে লাগলো। 3য় তলায় লোক এবং জঙ্গিদের প্রধান রয়েছে। মনস্টার ধীরে ধীরে 3য় তলায় গিয়ে দেখল জঙ্গি প্রধান একজন সোলজারকে বন্দুক তাক করে রয়েছে। সোলজার, গান ডাউন কর, না হলে তোর লোককে মেরে ফেলবো। গান ডাউন।
মনস্টার গান ডাউন করার সময় তার মিনি পিস্তল দিয়ে জঙ্গিকে গুলি করে মেরে ফেলল। স্যার মিশন ইজ কমপ্লিট। ওয়েল ডান মনস্টার। মিশন কমপ্লিট করার কিছুদিন পর, স্যার আসতে পারি? হ্যাঁ রবিউল, আসো বসো। ধন্যবাদ স্যার। তো কতদিনের জন্য ছুটি চাচ্ছ? এই তো স্যার, 15 দিনের জন্য। ওকে। ধন্যবাদ স্যার। অতপর কর্নেল স্যারের রুম থেকে চলে আসলাম। আসার পর ক্যাপ্টেন এসে বলল, স্যার শুনলাম আপনি ছুটি নিচ্ছেন। হ্যাঁ। কত দিনের জন্য? 15 দিন। এতদিন স্যার? আপনি চলে গেলে আমি তো এগুলো সামলাতে পারবো না। তোমাকে সামলাতে হবে না, তুমিও আমার সাথে যাচ্ছ। স্যার। হ্যাঁ, এবার যাও, প্যাকিং করে নাও, আমরা রাতে বের হব। ওকে স্যার। রাতে বাড়ি যাওয়ার জন্য রেলওয়ে স্টেশনে বসে আছি। কিছুক্ষণ পর ট্রেন আসলো। আমরা ট্রেনে গিয়ে বসলাম। স্যার আপনার সাথে তো আমার অনেক দিনের পরিচয়। কেন? না মানে আপনি আমাকে এখনো পর্যন্ত আপনার পরিবারের সম্পর্কে বলেননি বা আমি আপনাকে জিজ্ঞাসা করিনি। আরে আমি এখনো বিয়েই করিনি। স্যার আপনার পরিবারে কে কে আছে? আব্বু আম্মু ভাই বোন? আব্বু আম্মু ভাই বোন কেউ নেই। আমার আব্বু আম্মু আমি যখন ছোট ছিলাম তখন তারা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সরি স্যার। না ঠিক আছে। কিছুক্ষণ নীরবতা। তো স্যার আমরা এখন কোথায় যাচ্ছি? মানে কাদের ওখানে যাচ্ছি? আমার বন্ধুদের ওখানে। ওকে স্যার। অতপর ট্রেন আমাদের গন্তব্যস্থলে পর্যন্ত পৌঁছালো। আমরা ট্রেন থেকে নামার পর দেখলাম রাহাত, রাফি, অনিক, লিমন আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা ওদের কাছে গেলাম। হাই মেজর, কি অবস্থা? ভালো, তোদের? আমরাও ভালো আছি। কিরে লিমন, তুই চিকন হচ্ছিস কেন? মজা নিতেছিস? কই না তো। অনেক কই রে? এই তো আমি। সরি একটু দেরি হয়ে গেল। কেন, তোর গার্লফ্রেন্ড আসতে দিচ্ছিল না নাকি? আসতে না আসতেই শুরু করে দিলি। চল এবার, অনেক পথ জার্নি করে এসেছিস, এবার বাড়িতে যাওয়া যাক। ওয়েট, এটা ক্যাপ্টেন শিহাব না? তো কেমন আছেন? ভালো আছি। অনেক কথা হয়েছে, এবার চল বাসায় যাওয়া যাক। চল। বাসায় যেতে যেতে, কিরে রাফি, তোর কাজের কি খবর? আর বলিস না, কাজের প্রচণ্ড চাপ। তো প্রেশার নেস কেন? প্রেশার নিবি না। ওকে। ও আপনাদের তো বলাই হয়নি, রাফি হলো এসিপি, রাহাত হলো আইপিএস অফিসার, লিমন হলো জেলা প্রশাসক, আর অনিক হলো সমকাল পত্রিকার চিফ এডিটর। তো আমরা বাসায় পৌঁছে গিয়েছি। বাসায় যেতেই সবার সাথে দেখা করে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসলাম। দেখি সবাই আমার জন্য বসে আছে। তারপর সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিলাম। কিছুক্ষণ পর, চল কোথাও থেকে ঘুরে আসি। ওকে। সবাই বলল চল। তারপর আমরা ঘুরতে গেলাম, ভালো মজা করলাম। এভাবে 2 দিন কেটে গেল। রাতে খাওয়ার টেবিলে, চাচ্চু আমার চকলেট শেষ হয়ে গেছে। চাচ্চু আমার ক্যাডবেরি কিনে দিবা? চাচ্চু আমার চকলেট আর বড় একটা টেডি কিনে দিবা? আচ্ছা। তোমরা না কতগুলো চকলেট খেলে, তারপর আরও চকলেট চাও? ভাবি বাদ দেন তো, এখন খাবে না তো কখন খাবে? আমাদের বড় বড় চকলেটের প্যাকেট কিনে দিতে হবে। আচ্ছা দেব। স্যার আমার মনে হয় আপনার একটা চকলেটের দোকান খুললে ভালো হয়। একদম ঠিক। অতপর খাওয়া দাওয়া শেষ হলো আড্ডায়। আপনি জানেন না এখানে সবসময় আপনার কথাই বলে এরা। আর যেখানেই যাক না কেন, আপনার জন্য কেমন মেয়ে ভালো হবে তার খোঁজ করে। কিরে ভাবিরা কি বলে? ঠিকই তো বলেছে, আমরা সবাই বিয়ে করে নিছি, কিন্তু তুই এখনো বিয়ে করিসনি। প্রত্যেকবার একা আসিস আর একাই চলে যাস। এবার আর তা হবে না, তোকে বিয়ে করিয়ে তারপর পাঠাবো। আরে আমি এখানে এসেছি অনেকের বিয়েতে, আর তোরা আমার পিছনে পড়ে আছিস। ওকে ছবিগুলো দেখাতো, কাউকে পছন্দ হয় কিনা। কিসের ছবি? তোর জন্য পাত্রী দেখছি, তার ছবি দেখ, পছন্দ হয় না? তারপর আমি ছবিগুলো দেখলাম। কিরে পছন্দ হয়েছে? না, পছন্দ হয়নি। কি বলেন, এতগুলো মেয়ের মধ্যে কাউকে পছন্দ হয়নি আপনার? ঠিকই তো, কাউকে পছন্দ হয়নি। আর তোদের আমার বিয়ে নিয়ে চিন্তা করতে হবে না। আমি এখানে অনেকের বিয়ের জন্য এসেছি, সো ওর বিয়েতে মজা করতে দে। আর আমার কাউকে পছন্দ হলে তোদের বলবো নে। ওকে চল, অনেক রাত হয়েছে, ঘুমাবো, বাই।
এই বলে ওখান থেকে চলে আসলাম, এসে ঘুমিয়ে পড়লাম। এভাবে কয়েকদিন চলে গেল। 2 দিন পর অনেকের বিয়ে, সবাই যার যার মতো ব্যস্ত, আমিও ব্যস্ত বিয়ের কাজে। এভাবেই চলছে। অন্যদিকে আমার ভাইয়েরা আমার কথা না শুনেই দেশে চলে গেছে। এখন তারা এনসিবি এর কাস্টারিতে রয়েছে। আকরাম, আমার তোর সাহায্য চাই। বিজনেসের সকল সাহায্য আমি তোকে করব। এটা খুব সেনসিটিভ মামলা। আমরা যদি কোনো ভুল করি তাহলে আমাদের বিজনেস শেষ হয়ে যাবে, কিন্তু তবু আমি চেষ্টা করছি, দেখি কী করতে পারি। ওকে আকবর, বিজনেস এখন আমাদের দিকে ঘুরে এসেছে। এটা রিস্ক নেওয়ার সময়, সো রিস্ক নেওয়া যাক। এদিকে অনেকের কালকে গায়ে হলুদ। সবাই সবার কাজ শেষ করে মজা করছে, কিন্তু রাহাতকে কেমন চিন্তিত লাগছে। তাই ওর কাছে গেলাম। অনেক বিয়ে করলে তো তোর স্বাধীন জীবন শেষ। তোর পরাধীন জীবনের জন্য শুভকামনা। বেচারারে এমন করে বয় দেখাস না। ওর গার্লফ্রেন্ড বিয়ের আগে যে প্যারা দিছে, বিয়ের পর তো কোনো কথাই নাই। ঠিক। কিরে, মুখ বন্ধ কেন? শালা, ফোন করে প্রিয়াকে কি বলেছিস? কিছু বলি নাই তো। আবার হাসোস? তো কি কানমু নাকি? তোরে তো আমি... আরে থাম, তোরা ছোটদের মতো ঝগড়া শুরু করে দিচ্ছিস। অনেক আগে শুরু করেছে, আমি না। জানে সবাইকে কি করেছে। চুপ থাক। এভাবেই সবাই আড্ডা দিচ্ছিলাম। অন্যদিকে আপনার কথা না শোনার জন্য সরি। তোমাদের অ্যারেস্ট করার সাহস তো ওদের আছে, কিন্তু ওকে। অনেকের বিয়ে আর কিছুক্ষণের মধ্যেই পড়ানো হবে। সবাই যে যার মতো করে মজা করছে। কিছুক্ষণ পর কাজী আসলো আর বিয়ে পড়ানো শুরু করলো। তখনই চারপাশ থেকে গুলি চলতে থাকলো। কিছু মাস্ক পরা আগন্তুক মেশিন গান পিস্তল দিয়ে গুলি করতে করতে আসছে। তখনই আমার পাশে থাকা রাফিকে ওরা গুলি করলো। আমি কি করব বুঝতে পারছি না। আমি ওদের মধ্যে একজনকে মেরে ওর পিস্তল নিয়ে ওদের মারতে থাকলাম। হঠাৎ আমাকে কে যেন পিছন থেকে গুলি করে, আর আমার চোখটা ঝাপসা হয়ে আসছে। আমি একটু একটু দেখতে পারছি যে জ্যাক রাহাতকে বলছে, কিরে, আমাদের অ্যারেস্ট করে ভেবেছিস গোল্ড মেডেল জিতে ইতিহাস করতে চাস, কিন্তু ইতিহাসে তোর খারাপ দিকটাই থাকবে। আমাদের ড্রাগসের ব্যবসা বন্ধ করতে চেয়েছিলি না? এবার তোরা সবাই মর, হ্যাপি জার্নি। এই বলে ওরা রাহাতকে মেরে ফেললো। আস্তে আস্তে আমার চোখ বন্ধ হয়ে আসছে। আমি অজ্ঞান হয়ে যাই। যখন জ্ঞান ফেরে তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। স্যার, আপনার জ্ঞান ফিরেছে? রাফিরা ঠিক আছে তো? কি হলো? ওরা সবাইকে মেরে ফেলেছে। আপনি আর আদিবাই বেঁচে আছেন, কিন্তু আদিবা এর অবস্থা গুরুতর। এখনও কিছু বলা যাচ্ছে না। আপনার 2 সপ্তাহ পর জ্ঞান ফিরল। স্যার, আপনি বিশ্রাম নিন। কয়েকদিনে স্যার মোটামুটি সুস্থ হয়ে গেছে। এই পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু 4 দিন পর আদিবা আমাদের সবাইকে ছেড়ে উপরে চলে যায়। আদিবাকে কবর দেওয়ার সময় ওদের সাথে কাটানোর সকল স্মৃতিগুলো মনে পড়ছিল। আদিবাকে কবর দেওয়া হলো। বাংলাদেশে যেমন টাকা দিয়ে বড় বড় অপরাধকে ধামাচাপা দেওয়া হয়, ঠিক সেই রকমই এটাকে দুর্ঘটনা বলে ফাইল বন্ধ করে দেওয়া হয়েছিল। স্যার একজন মেজর হওয়া সত্ত্বেও কিছু করতে পারেননি। তখন স্যার আমাদের আর্মির কিছু বন্ধুদের সাহায্য নিয়ে ইনফরমেশন খোঁজার জন্য আমরা শত্রুর ঠিকানা ও কী কাজ করে আমরা সব বিষয়ে আলোচনা করতে রাখলাম। তারপর স্যার সব কিছু ঠিক করে ওদের মারার প্ল্যান বানায়। এদিকে রবিউল স্যার তার প্রথম টার্গেট বানায় জ্যাককে। শ্যাডো, আর ইউ মাই ফ্রেন্ড? নো, এনিমি। এনিমি? তুই আমার কাছ থেকে আমার বন্ধুদের দূর করেছিস। আমার সামনে ওদের মেরে ফেলেছিস। এক সুন্দর পরিবারকে শেষ করে দিয়েছিস তুই। বড় ব্যথা দিয়েছিস তুই। আমি তোকে, তোর প্রিয়জনদেরকে শেষ করব। তারপর তুই বুঝতে পারবি প্রিয়জনদের থেকে আলাদা হওয়ার ব্যথা। তারপর আমি তোকে মেরে ফেলবো। ওয়েলকাম। শ্যাডো আর্মির দেয়া কোড নেম বন্ধুদের মনে করার জন্য রাখা নাম। এরপর স্যার একে একে স্টিভ ও সর্বশেষে জ্যাককে মেরে ফেলে। কিন্তু পরে আমরা জানতে পারি এর পিছনে তোমার ভাই আকবর আর ডেভিডের হাত রয়েছে। অন্যদিকে ডেভিডের লোক দ্য সি হান্টার স্যারকে পাগলের মতো খুঁজতে থাকে। 3 দিন খোঁজার পর রবিউল স্যারের মতো দেখতে একজনকে মেরে ফেলে। কিন্তু তখন আমরা কর্নেল স্যারের অফিসে ছিলাম। রবিউল, তোমার কাজটা ঠিক, কিন্তু তোমার বেছে নেওয়া রাস্তা ভুল। তোমার প্রথম ভুল বিনা অনুমতিতে দেশের বাইরে যাওয়া।
দ্বিতীয় ভুল নিজের পার্সোনাল প্রতিশোধের জন্য এতগুলো মানুষকে মেরে ফেলা। আন্ডার দ্য আর্মি রুলস তোমার কোর্ট মার্শাল হবে। এবার যাও এখান থেকে। বর্তমান, এবার বলো, কে বিশ্বাসঘাতক? পুরো দেশকে ধ্বংস করা তোমার ভাই, নাকি তোমার ভাইয়ের মতো জানোয়ারদের শেষ করা রবিউল? কোনটা ভুল স্যার? মানুষকে চিনতে শিখ। এখন আমি নির্জন জায়গায় দাঁড়িয়ে আছি। তখন শিহাব এসে বলল, স্যার সব শেষ হয়ে গিয়েছে। ডেভিডের সি হান্টার আমাদের সিক্রেট ব্রিজে এসে আমাদের সকল গার্ডদের মেরে আকরাম চৌধুরী ও ওর বোনকে নিয়ে গেছে। তখনই আমার ফোনে একটা কল আসে। রিসিভ করতে ওপাশ থেকে বলে, জ্যাক, কী রে, শক্ট হয়ে গেলি নি তাই না? বন্ধুদের জন্য লড়াই করা তুই গ্রেট, নাকি ভাইদের জন্য লড়াই করা আমি গ্রেট? তোর দেওয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আমি বাংলাদেশে আসছি। এখন যা বলছি ভালো করে শোন। আমার পাওয়ার টাকা ব্যবহার করা ছাড়া 3 দিনের মধ্যে তুই আমার সামনে থাকবি। আমি যেখানে থাকবো সেখানে। আই অ্যাম ওয়েটিং ফর মাই রিভেঞ্জ। স্যার এখন কি করব? যুদ্ধে দুইটা জিনিস হতে পারে। 1, তুমি শত্রুদের কাছে মারা যাবে। 2, তুমি শত্রুদের মেরে ফেলবে। তৈরি থেকো। ইয়েস স্যার। অন্যদিকে, জীবনে সব মানুষকে যেভাবে বোঝা জরুরি, ঠিক তেমনই ভুল বোঝাবুঝিগুলো ঠিক করা খুব জরুরি। শুধু একটা ভুল বোঝাবুঝির জন্য আর ভাইদের জন্য আমি আমার বেস্ট ফ্রেন্ডকে মারতে চেয়েছি। সরি আকরাম। আমার ভাইকে মেরে আমাদের বোকা বানিয়ে যখন আবারও আমাদেরই চ্যালেঞ্জ করছে, তখন বোঝাই যায় হি ইজ ভেরি ডেঞ্জারাস। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? ওকে। যখন আমাদের লোক ওর সিক্রেট ব্রেঞ্চে গিয়ে ও লোকদের মেরে আকরামকে নিয়ে এসেছে, এতে বোঝা যায় ও বেশি ডেঞ্জারাস নয়। ওকে, আমরা সহজেই মেরে ফেলতে পারবো। ওকে দুর্বল ভাবিস না। তুই ওকে শুধু কথা বলতে দেখেছিস। ও কীভাবে মানুষ মারে তা আমি দেখেছি। একটা মানুষ পুরো গ্যাংকে একাই শেষ করে দেয়। এটা কোনো মজা না। হি ইজ ডিম্যান। ও ঠিক বলেছে। এখানে পাওয়ারের থেকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। ওকে বুদ্ধি দিয়ে শেষ করতে হবে। এদিকে মীরা একটু পর পর ফোন দিয়ে যাচ্ছে। টিং 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 টিং। আবার ফোন দিচ্ছে। আমি ফোন কেটে দিলাম। আবার টিং 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 টিং। এবার ফোন রিসিভ করলাম। রবিউল, প্লিজ এবার ফোনটা কেটো না। প্লিজ আমার কথা শোনো। তোমার সাথে আমার কিছু কথা আছে। প্লিজ আমার সাথে একবার দেখা করো, একবার প্লিজ। তুমি যদি আমার সাথে দেখা না করো তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। চুপ করে আছে। কি হলো, কথা বলছো না কেন? প্লিজ রবিউল। আচ্ছা, কোথায় আসতে হবে বলো। এখানে আসো। ওকে। পরের দিন মীরার বলা জায়গায় গেলাম। গিয়ে দেখি মীরা আগে থেকে এসে বসে আছে। ওর কাছে গিয়ে কি বলবা বলো। আমি তোমার ব্যাপারে সব কিছু জেনে আমি তোমাকে আরও ভালোবেসে ফেলেছি। আমার ভাইয়া, আমার পরিবার সবাই খারাপ, কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি তা সত্যি। আমি তোমাকে সত্যি ভালোবাসি। শুধু তোমাকে নয়, আমি তোমার কাজকেও ভালোবেসে ফেলেছি। তোমার বন্ধুদের প্রতি কত ভালোবাসা রয়েছে, কিন্তু আমার প্রতি তোমার কোনো ভালোবাসা নেই? বলো না, কোনো ভালোবাসা নেই? আমার মন বলছে তুমি আমাকে ভালোবাসো। প্লিজ আমাকে দূরে সরিয়ে দিও না। আমাকে অ্যাকসেপ্ট করো প্লিজ, প্লিজ। কি ভেবেছিলে আমি এইগুলো বলবো? আমার ভাই আমাকে বিজনেস দিয়ে দিবে, আমি কোম্পানিতে সিইও হব। এই স্বপ্ন আমি কত দিন ধরে দেখে আসছি, কিন্তু তুমি সব শেষ করে দিলে। আমি তোমাকে এত সহজে ছেড়ে দিব ভাবছিলে? নো ওয়ে। তখনই আমার ঘাড়ে সূচের মতো কিছু বিঁধল আর আমার চোখ ঝাপসা হতে লাগলো। আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন আমার জ্ঞান ফেরে তখন দেখতে পাই একটা জঙ্গলে আমাকে বেঁধে রেখেছে, আর আমার সামনে আকরাম চৌধুরী, ডেভিড, আকবর দাঁড়িয়ে আছে। গ্যাংস্টার কি হয় জানিস? গ্যাংস্টারের পাওয়ার কি হয় জানিস? গ্যাংস্টার যেখানে দাঁড়ায় সেখানে তার রাজত্ব শুরু করে। চ্যালেঞ্জ, জিঙ্ক, এনিমিদের শেষ করে তারাই হলো রিয়েল গ্যাংস্টার। তোর মতো কতজনের লাশের উপর এই বিজনেস দাঁড় করিয়েছি। তুই যদি আমার সাথে থেকে আমাকে ধোকা দিতে পারিস
তাহলে আমি আমার বোন দিয়ে তোকে ধোকা দিতে পারবো না? তুই আমার ভাইদেরকে মেরেছিস, তোকে কিছু বলি নাই, কিন্তু তুই যদি আমার বিজনেসের দিকে হাত বাড়াস তাহলে তোকে মেরে ফেলবো। এই বলে সবাই আমাকে মারতে লাগলো। আমি ভাবছিলাম ইনামল দুর্বল চান্সের হবি তুই। যা, তোকে একটা চান্স দিচ্ছি, বল তোর শেষ ইচ্ছা কি? আমি বন্ধুদের পছন্দ করি, কিন্তু বন্ধুদের থেকেও আমি দেশকে বেশি ভালোবাসি। বয়েজ, ফায়ার বলার সাথে সাথে পুরো আর্মি টিম চারদিক থেকে গুলি করতে থাকে, ওদের সব লোকদের মেরে ফেলে। ও হ্যাঁ, আপনারা হয়তো ভাবছেন আমার তো কোর্ট মার্শাল হয়েছে, তো ওরা কোথা থেকে আসলো? তাহলে শুনুন। রবিউল, তোমার কাজটা ঠিক, কিন্তু তোমার বেছে নেওয়া রাস্তাটা ভুল। তোমার প্রথম ভুল বিনা অনুমতিতে দেশের বাইরে যাওয়া, দ্বিতীয় ভুল নিজের পার্সোনাল প্রতিশোধের জন্য এতগুলো মানুষকে মেরে ফেলা। আন্ডার দ্য আর্মি রুলস তোমার কোর্টস মার্শাল হওয়া উচিত, কিন্তু তোমার কাজ এবং দেশের প্রতি ভালোবাসার জন্য তোমাকে আর একটা সুযোগ দিচ্ছি। ওকে স্যার, আমি এই মিশন কমপ্লিট করব, আমার বন্ধুদের স্বপ্ন পূরণ করব, বাংলাদেশের চলতি সকল ড্রাগ, বেআইনি আর্মস, নারী পাচার বন্ধ করব। আই লাইক ইউর জোস। তোমার জন্য স্পেশাল সুযোগ। আই রিকমেন্ডেড দ্য স্পেশাল ফোর্স অ্যাট সাইনিং দ্য মিশন নেম 0, চুজ ইউর টিম। ইয়েস স্যার, আর ইউ রেডি ফর দ্য মিশন? ইয়েস স্যার। সো লেটস গো। কি ভেবেছিলি তুই আমাকে এখানে নিয়ে এসেছিস মীরা? বলার সাথে সাথে আমার পাশে এসে দাঁড়ালো। সরি ভাইয়া, তোমাদের থেকে আমি আমার দেশকে অনেক বেশি ভালোবাসি। মীরা যখন আমাকে ফোন করেছিল, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে সত্যি ভালোবাসি, সত্যি। আমি যা বলবো তাই করতে পারবা? হ্যাঁ, পারবো। প্ল্যান তোদের ছিল, কিন্তু তা কার্যকর করেছি আমি। এবার তোদের মরতে হবে। প্লিজ আমাদের ছেড়ে দে, আমরা আর এ কাজ কোনোদিন করব না। তা হবে না, আল বিদা বলেই ওদের মেরে ফেললাম। আজ আমার বন্ধুদের মৃত্যুর প্রতিশোধ শেষ হলো 3 মাস পর। আজ আমার আর মীরার বিয়ে হলো। এখন আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। আমি ভিতরে প্রবেশ করলাম। তোমার অজু আছে? হ্যাঁ। তাহলে চলো 2 রাকাত নফল নামাজ আদায় করে নিই। তারপর মীরা আর আমি নামাজ আদায় করে নিলাম। এখন দুজনে বসে আছি। দেখো বাইরে কি সুন্দর চাঁদ উঠেছে, তাই না? চলো না ছাদে যাই। এত রাতে? আচ্ছা চলো। চলো। কি হলো, বসে রইলা কেন? আমাকে কোলে করে ছাদে নিয়ে যাও। তারপর আর কি করার, আটার বস্তারে কোলে নিয়ে ছাদে গেলাম। এখন মীরা আমার কাঁধে মাথা রেখে চাঁদ দেখছে আর কিছু টুকটাক কথা বলছে। কিছুক্ষণ পর চলো রুমে যাই। চলো। কোলে নাও। মীরাকে নিয়ে রুমে আসলাম। তারপর ফ্রেশ হয়ে দুজনে শুধু আছি। শোনো না। বলো না গো বউ। আমার না, আমার একটা। তোমার নাকি? আমার না একটা কিউট বেবি লাগবে। বলেই আমার বুকে মুখ লুকালো। ও এই ব্যাপার, তাহলে তো মিশন শুরু করতেই হবে। তো না করেছে কে শুনি? অতপর 4 অষ্টদয় এক হলো, আর আমরা হারালাম ভালোবাসার অন্য এক দুনিয়ায়। সমাপ্ত। সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আল্লাহ হাফেজ।